Hello everyone, I welcome you all to SER, Smart English with Rahul. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা ক্লাস 9-10 এ পড়ছো অথবা আপনারা যারা বড়রা এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন কেউ ক্লাস 9 বা 10 এ পড়ে, তাহলে এই ভিডিওটি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন। কারণ এই সিরিজের প্রতিটি ক্লাসে আমি ইংলিশ গ্রামার এবং আনসিনের নিয়মিত প্র্যাকটিস করাবো। মনে রাখবেন, প্রতি শনিবার বিকাল 4টায় আমরা এখানে গ্রামার এবং আনসিনের প্র্যাকটিস করব। আজকের এই ক্লাসে আমি দুটি গ্রামারের প্র্যাকটিস সেট এবং একটা আনসিনের প্র্যাকটিস সেট দিয়ে দিব। তোমরা এগুলোর উত্তর করে রাখবে। ঠিক পরের শনিবার বিকাল 4টায় আমরা এই প্র্যাকটিস সেটগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আবার দুটি গ্রামার প্র্যাকটিস সেট এবং একটা আনসিনের প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হবে তার পরবর্তী সপ্তাহের জন্য। এইভাবেই আমরা এই আনসিন এবং গ্রামারের প্র্যাকটিস চালিয়ে যাব। বোঝা গেল? তাহলে প্রতি সপ্তাহে দুটি গ্রামারের প্র্যাকটিস সেট এবং একটি করে আনসিনের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। কিন্তু তার আগে এই ক্লাসগুলোকে নিয়মিত পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে চলো শুরু করা যাক। আমার স্নেহের ছোট ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 100 নম্বর করে পরীক্ষা হয়। এই 100 নম্বরের মধ্যে 10 নম্বর স্কুলে প্রজেক্ট হিসাবে জমা নেওয়া হয়, রাইট? আর বাকি 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। ইংলিশেও ঠিক আমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। এই ইংরেজির 90 নম্বরকে 3টা সেকশনে ভাগ করা হয়, তোমাদের জানা আছে। লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো এই 90 নম্বরকে 3টা সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন এ সিন এবং আনসিন, সেকশন বি গ্রামার এন্ড ভোকাবুলারি এবং সেকশন সি রাইটিং স্কিল। সেকশন এ তে 40 নম্বর বরাদ্দ থাকে, যার মধ্যে 20 নম্বর সিন এবং 20 নম্বর আনসিন থেকে থাকে। আচ্ছা, সিন অর্থাৎ আমাদের যে টেক্সট বই, এই টেক্সট বই থেকে 20 নম্বর থাকবে। এই 20 নম্বরের মধ্যে গল্প থেকে 12 নম্বর আর কবিতা থেকে 8 নম্বর থাকবে। আচ্ছা, এবার আনসিন, আনসিন থেকেও 20 নম্বর থাকবে। এই 20 নম্বরের জন্য 3 ধরনের প্রশ্ন হয়। 6টি মাল্টিপল চয়েস করতে হয় 6 নম্বর, 3টি ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন লিখতে হয় 2 নম্বর করে বরাদ্দ থাকে, অর্থাৎ 3 দুগুণে 6 নম্বর, এবং 4টি বড় প্রশ্ন থাকে, ওখানে তার উত্তর লিখতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকে, অর্থাৎ 8 নম্বর। তাহলে সিন 20, আনসিন 20 নম্বর, 40 হয়ে গেল। আচ্ছা, গ্রামার এন্ড ভোকাবুলারি, গ্রামার এন্ড ভোকাবুলারিতে আমাদের 20 নম্বর থাকে। এখানে গ্রামার থেকে 12 নম্বর আর ভোকাবুলারি থেকে 8 নম্বর থাকে। গ্রামারের এই 12 নম্বরের জন্য আমাদের 4 ধরনের প্রশ্ন দেওয়া হয়। প্রথমে দেওয়া হয় ভার্ব ফর্ম অর্থাৎ টেন্স, এখানে 3টি শূন্যস্থান পূরণ করতে হয়, 3 নম্বর থাকে। 2 নম্বর কোশ্চেন থাকে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, এখানেও 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, 3 নম্বর থাকে। 3 নম্বর কোশ্চেনে থাকে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানেও 3টি প্রশ্ন থাকে, 3 নম্বর বরাদ্দ থাকে। এবং 4 নম্বর কোশ্চেনে থাকে ফ্রেজাল ভার্ব, এখানেও 3টি প্রশ্ন থাকে আর 3 নম্বর বরাদ্দ থাকে। তাহলে গ্রামার 12 নম্বর থাকবে। আর ভোকাবুলারি অর্থাৎ এখানে 4টি ইংরেজি শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলির সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম আনসিনের টেক্সট থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রতিটি শব্দের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকবে, 4 দুগুণা 8, তাহলে 8 আর গ্রামারের 12, টোটাল 20 নম্বর হয়ে গেল। আচ্ছা, সেকশন সি রাইটিং স্কিল, রাইটিং স্কিল থেকে আমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, কোনো অপশন দেওয়া থাকবে না, এখানে 3টি প্রশ্নেরই উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর করে বরাদ্দ থাকবে। তাহলে এই ছিল আমাদের 90 নম্বরের ডিভিশন। তাহলে তোমরা জেনে গেলে যে গ্রামার এন্ড ভোকাবুলারি থেকে আমাদের 20 নম্বর আর আনসিন থেকে 20 নম্বর, অর্থাৎ গ্রামার এন্ড ভোকাবুলারির 20 এবং আনসিনের 20, মোট 40 নম্বর হয়ে গেল। অর্থাৎ আমাদের ইংরেজি পরীক্ষার অর্ধেক প্রায় এখানেই, রাইট? আর আমরা এই সিরিজের প্রতিটি ক্লাসে এই আনসিন, গ্রামার এন্ড ভোকাবুলারি এগুলো নিয়েই আলোচনা করব। অর্থাৎ প্রতি সপ্তাহে আমরা এই 40 নম্বরের প্র্যাকটিস করব, রাইট? আর তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আমরা প্রতি সপ্তাহে 2টি করে গ্রামারের প্র্যাকটিস সেট করব আর একটা করে আনসিনের প্র্যাকটিস সেট করব। ক্লিয়ার? ইয়েস। আর তোমাদেরকে আমি ইতিমধ্যেই বলেছি এই ক্লাসগুলিকে নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, এবং এই ক্লাসগুলিকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। ওদের সঙ্গেও শেয়ার করো, তারাও প্র্যাকটিস করুক, আমরা সবাই মিলে একসঙ্গে এখানে গ্রামার আর আনসিনের প্র্যাকটিস করব, রাইট? তাহলে প্রতি শনিবার বিকেল 4টা। চলো তাহলে আজকের হোম টাস্ক দেখে নাও। আজকে আমি তোমাদের 2টি ইংলিশ গ্রামারের প্র্যাকটিস সেট দেবো এবং একটা আনসিনের প্র্যাকটিস সেট দেবো। মনে রেখো, এই প্র্যাকটিস সেটগুলি তোমরা যদি পিডিএফ পেতে যাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল স্মার্ট ইংলিশ উইথ রাহুল, ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আমি এগুলোর পিডিএফ পোস্ট করে দেবো। অথবা আমি চেষ্টা করবো এর ডিসক্রিপশনেও এই পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেওয়ার, তোমরা সেখান থেকেও সেগুলিকে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের কি করতে হবে একবার মনে করিয়ে দিই। তোমাদের এই প্র্যাকটিস সেটগুলির উত্তর খাতায় লিখে রাখতে হবে, প্রশ্ন লেখার দরকার নেই, শুধু প্রশ্ন নাম্বার আর উত্তর লিখে রাখবে। পরের শনিবার যখন আমরা এগুলির উত্তর নিয়ে আলোচনা করব তখন তোমাদের করা উত্তরগুলির সঙ্গে ওগুলি মিলিয়ে নিতে হবে। আমি বিস্তারিতভাবে চেষ্টা করবো সেগুলিকে বুঝিয়ে দেওয়ার। তাহলে প্রতি সপ্তাহে আমরা 2টি করে গ্রামার প্র্যাকটিস সেট আলোচনা করব, একটা করে আনসিন করব, এবং পরের সপ্তাহের জন্য আবার 2টি গ্রামার প্র্যাকটিস সেট, একটা আনসিন হোম টাস্ক হিসাবে দিয়ে দেওয়া হবে, রাইট? তাহলে তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য করো আজকের হোম টাস্ক। চলো তোমাদেরকে হোম টাস্ক দেওয়ার আগে আমি একটা গ্রামারের প্র্যাকটিস সেট করে দেখাই। লক্ষ্য করো তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এটা এবারের অর্থাৎ 2024-এর মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন। এবারে মাধ্যমিকের যে গ্রামার কোশ্চেনটা ছিল, অর্থাৎ এবারে মাধ্যমিক পরীক্ষায় যে গ্রামার কোশ্চেন এসেছিল, সেই গ্রামার কোশ্চেনটাকে এখানে তুলে ধরা হয়েছে। আমি কোশ্চেনের উত্তর দিই, তার আগে তোমাদেরকে কোশ্চেনটাকে সম্পূর্ণ দেখিয়ে দিই। যেমনটা আমি ইতিমধ্যে তোমাদের বলেছি যে আমাদের গ্রামারে 4 ধরনের প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন, লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1, রাইট দ্য কারেক্ট ভার্ব ফর্ম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ টেন্স অনুসারে সঠিক ভার্ব ফর্ম বাছাই করতে হবে। এখানে আমাদেরকে 3টি ভার্ব ফর্ম বাছাই করতে হবে, এর জন্য 3 নম্বর বরাদ্দ থাকবে। কোশ্চেন নাম্বার 2, লক্ষ্য করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশন, এখানে 3টি শূন্য স্থানে আমাদেরকে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করতে হবে, এখানেও 3 নম্বর বরাদ্দ, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে আছে।
নেক্সট তারপরে লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 3, এখানে থাকবে ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেড তোমরা নিশ্চয়ই জানো, নির্দেশ অনুসারে করো। অর্থাৎ এখানে 3টি বাক্য দেওয়া থাকবে এবং ওই বাক্যের শেষে ব্র্যাকেটে কোশ্চেন দেওয়া থাকবে। লক্ষ্য করো কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে বরাদ্দ, অর্থাৎ এখানেও 3 নম্বর। And finally, question number 4, use phrasal verbs in place of underline words. অর্থাৎ এখানে লক্ষ্য করো 3টি বাক্য লেখা আছে, 3টি বাক্যেই একটি করে শব্দ বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে। আর নিচে লক্ষ্য করো লিস্ট দেওয়া আছে, এখানে 4টা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। উপরে যে শব্দগুলি আন্ডারলাইন করা আছে ওই শব্দগুলির সমর্থক শব্দ এই ফ্রেজাল ভার্ব বাছাই করে আমাদের ডান দিকে লিখতে হবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের গ্রামারের কোশ্চেন প্যাটার্ন। তাহলে আমাদের সেকশন বি যেখানে গ্রামার এন্ড ভোকাবুলারি থাকবে, ওখানে গ্রামার থেকে আমাদের 12 নম্বরের কোশ্চেন থাকবে আর ভোকাবুলারি থেকে 8 নম্বর। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো ভোকাবুলারি অর্থাৎ 4টি শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলির সমর্থক শব্দ অর্থাৎ সিনোনিম আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। রাইট, চলো তাহলে আমি এবার তোমাদের উত্তরগুলো করে দেখাই। প্রথম কোশ্চেন লক্ষ্য করো, রাইট দ্য কারেক্ট ভার্ব ফর্ম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর করার আগে অর্থাৎ সঠিক ভার্ব ফর্ম বাছাই করার আগে আমাদেরকে এখানে গোটা বাক্যটা অর্থাৎ সম্পূর্ণ কোশ্চেনটা একবার ভালোভাবে পড়ে নিতে হবে। তোমরা যদি গোটা বিষয়টাকে একবার ভালো করে পড়ো, গোটা কোশ্চেনটা একবার পড়ে নাও, তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা শব্দ দেওয়া থাকবে যার দ্বারা তোমরা বুঝে যাবে যে এটা কোন টেন্সে হবে। যে সেকেন্ড টাইম পড়ার সময় আমরা ওই টেন্স অনুসারে উত্তরটি করব। বুঝা গেল? তার আগে তোমাদের আমি বলে রাখি, এই যে ভার্ব ফর্ম, সঠিক ভার্ব ফর্ম কিভাবে লিখতে হয় এর কিছু ট্রিক্স, কিছু সিম্পল পদ্ধতি নিয়ে আমি একটি আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সময় করে ওই ভিডিওটি একবার দেখে নিও। তাহলে তোমাদের এই সঠিক ভার্ব ফর্ম বাছাই করার ক্ষেত্রে ওই ক্লাসটি অনেকটাই তোমাদেরকে হেল্প করবে। বোঝা গেল? আচ্ছা, চলো তাহলে আমরা একবার পড়ে দেখি। অ্যাজ দ্য টেম্পারেচার হ্যাড সোয়ার্স হ্যাজ বিন সোয়ারিং সো হাই। লক্ষ্য করো এ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা কোন টেন্সে হবে। রাইট, চলো আর একটু আগে বাড়ি। ইট ইজ অ্যাডভাইজেস। লক্ষ্য করো এই অংশটাতে ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ইট একটি প্রোনাউন, এটি কাকে রিফার করছে? আগের অংশটা এই যে এজ দ্য টেম্পারেচার থেকে সো হাই, এই অংশটাকে রিফার করছে। আচ্ছা, যেহেতু এই অংশটার পরিবর্তে এখানে ইট ব্যবহার করা হয়েছে, তাহলে অবশ্যই এখানে আমাকে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে, অ্যাক্টিভ ভয়েস হবে না। কারণ ইট জড়বস্তু, জড়বস্তু তো পরামর্শ দিতে পারে না, এটা তোমরাও জানো। তাহলে প্যাসিভ ভয়েস। এবার লক্ষ্য করো প্যাসিভ ভয়েস মানে কি? ভার্ব বি প্লাস ভার্ব 3, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং থাকবে এবং তারপরে ভার্ব 3 থাকবে। লক্ষ্য করো এখানে আমাদের যে 3টি অপশন দেওয়া হয়েছে তার মধ্যে একটাই ভার্ব বি এবং ভার্ব 3 আছে, ইজ অ্যাডভাইজড। রাইট, তাহলে ইজ অ্যাডভাইজড এটাই অ্যান্সার হবে। কিন্তু লক্ষ্য করো যেহেতু ইজ আছে এর মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আগের অংশটাও আমাকে প্রেজেন্ট টেন্স করতে হবে। তাহলে এবার এসো শুরু থেকে, অ্যাজ দ্য টেম্পারেচার, তাহলে হ্যাড সোয়ার্ড হওয়ার কোনো চান্সই নেই এখানে, কারণ পাস্ট টেন্স, বুঝতেই পারছো। এবার থাকলো সোয়ার্স আর হ্যাজ বিন সোয়ারিং। আচ্ছা, সোয়ার্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? হয় সাধারণ কাজকর্ম বর্ণনা করবে, না হলে প্রত্যেক দিনের অভ্যাস বর্ণনা করবে, না হলে চিরন্তন সত্য বর্ণনা করবে। কিন্তু যেহেতু এখানে অ্যাজ আছে, অ্যাজ থাকা মানে কোনো একটা কাজ হয় ঘটছে আর না হলে অতীতে ঘটে গেছে, দুটোর একটা হবে। তাহলে আমরা যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স জানি, তাহলে এখানে আমাকে হ্যাজ বিন সোয়ারিং ব্যবহার করতে হবে। বোঝা গেল? ধীরে ধীরে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে হ্যাড সোয়ার্ড হবে না, সোয়ার্স হবে না, কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নয়। তাহলে থাকলো হ্যাজ বিন সোয়ারিং। তাহলে অ্যাজ দ্য টেম্পারেচার হ্যাজ বিন সোয়ারিং সো হাই, it is advised to take cool showers many times a day. তাহলে এবার লাস্ট অপশনে এসো, পিপুল শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। এবার লক্ষ্য করো যেহেতু আগের অংশটা প্রেজেন্ট টেন্স আসছে, তাহলে এখানে পাস্ট টেন্স হবে না, মানে ড্রিঙ্ক হবে না। এবার থাকলো ড্রিঙ্ক না শুড ড্রিঙ্ক। তাহলে লক্ষ্য করো ইট ইজ অ্যাডভাইজড, যেহেতু এখানে পরামর্শ দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শুড ড্রিঙ্ক। তাহলে পিপুল শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। তাহলে অপশন বোঝা গেল? তাহলে 3টি উত্তর হয়ে গেল। প্রথম কি? হ্যাজ বিন সোয়ারিং, তারপরে ইজ অ্যাডভাইজড, আর তারপরে শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। চলে আসছে এবার কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। লক্ষ্য করে এখানে আমাদের 3টি শূন্যস্থান দেওয়া আছে। আর্টিকেল প্রিপারেশন করার জন্য আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকা দরকার। তোমাদের নিশ্চয়ই আছে। যদি আর্টিকেল প্রিপারেশন সম্পর্কে ধারণা থাকে তাহলে ভালো কথা, আর যদি না থাকে তাহলে আমাদের এই স্মার্ট ইংলিশ উইথ রাহুল যে ইউটিউব চ্যানেল, এর ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা প্রয়োজন মতো গ্রামারের ভিডিওগুলি দেখে নিতে পারো। ওখানে ইতিমধ্যে অনেক গ্রামারের ভিডিও পোস্ট করা হয়েছে এবং অনেক কিছু পোস্ট করতে এখনো বাকি আছে। আমি ধীরে ধীরে সব গ্রামারের ভিডিও ওখানে পোস্ট করে দেবো, অর্থাৎ ইংলিশ গ্রামারের সব কিছু ওখানে কভার করে দেওয়া হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর টাইম টু টাইম ওই ভিডিওগুলি দেখতে থাকো। চলো তাহলে আমরা এখানে বোঝার চেষ্টা করি কি হবে। উই মাস্ট কনসিডার ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। লক্ষ্য করো আনএমপ্লয়মেন্ট প্রবলেম অর্থাৎ বেকারত্বের যে সমস্যা, তাহলে এখানে একটা নির্দিষ্ট সমস্যার কথা বলা হয়েছে, কারণ প্রবলেম তো অনেক রকম হয়, তোমরাও জানো। তাহলে এখানে একটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্বের সমস্যার কথা তুলে ধরা হয়েছে, এটি একটা নির্দিষ্ট সমস্যা। আর যখনই নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হবে তখন তার আগে দা ব্যবহার করতে হয়। তাহলে উই কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বোঝা গেল? উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট ড্যাশ দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি। দ্য আর্লিয়েস্ট এর আগে অ্যাড ব্যবহার করতে হয়, অ্যাট দ্য আর্লিয়েস্ট। রাইট, তাহলে এখানে অ্যাড ব্যবহার করতে হবে। আচ্ছা, নেক্সট, দিস উড বি বেনিফিশিয়াল ড্যাশ আওয়ার ইয়ঙ্গার জেনারেশন।
এবার এখানে অনেকের কনফিউশন আছে যে বেনিফিশিয়াল ফর না বেনিফিশিয়াল টু। আমি তোমাদেরকে শিখে রাখি, যদি কোনো ব্যক্তির জন্য উপকার হয় বা ব্যক্তির জন্য বেনিফিশিয়াল হয় তাহলে ওই ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়। কিন্তু কোনো জড়বস্তুর জন্য বা অন্য কোনো কিছুর জন্য, যদি ব্যক্তি বাদ দিয়ে অন্য কিছুর জন্য যদি উপকারী হয় তাহলে ওই ক্ষেত্রে বেনিফিশিয়াল ফর ব্যবহার করতে হয়। কিন্তু লক্ষ্য করো এখানে কি আছে, আওয়ার ইয়ঙ্গার জেনারেশন, তাহলে এখানে আমরা টু ব্যবহার করব, তাহলে দিস উড বি বেনিফিশিয়াল টু আওয়ার ইয়ঙ্গার জেনারেশন, রাইট? তাহলে এই ছিল তিনটা আর্টিকেল অ্যান্ড প্রপোজিশন। চলে এসে আবার ডু অ্যাজ ডিরেক্টেড, কোশ্চেন নাম্বার 3। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, আই এম টু টায়ার্ড টু ওয়াক, কি বলা হয়েছে, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমি তোমাদেরকে টু আর টু এর ব্যাপারটা একটু হালকা করে বুঝিয়ে দিই। মনে রাখবে এই টু আর টু দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে এখানে আমাদের মোট 4 ধরনের প্রশ্ন করতে পারে। কয় ধরনের? 4 ধরনের প্রশ্ন করতে পারে। নাম্বার 1 বলবে রিমুভ টু, টু সরাও। নাম্বার 2 বলতে পারে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। নাম্বার 3 নম্বরে বলতে পারে যে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, বাক্যটাকে নাবাচক করো। আর 4 নম্বরে বলতে পারে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সবথেকে মজার বিষয় হলো জানো, এই 4 ধরনের প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। তাহলে আমরা উত্তর কি হবে ওটা জেনে নিই। প্রশ্ন যাই আসুক উত্তর তো আমরা একটাই করব, রাইট? আচ্ছা, তোমাদেরকে সিম্পল ভাবে শিখিয়ে দিই। যদি টু আর টু দুটোই থাকে তাহলে মনে রাখবে প্রথম টি ডবল ও টু এর জায়গায় সো ব্যবহার করতে হয়, এসও সো। এবং দ্বিতীয় টি ও টু কে বাদ দিয়ে ওখানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট অথবা ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। এখানে তোমাদের একটা সমস্যা হতে পারে যে ক্যান কুড কোথায় আর ডু ডাজ ডিড কোথায়, রাইট? তাহলে মনে রাখবে যদি পারা না পারা এমন কোনো কিছু বোঝায় তাহলে ওই ক্ষেত্রে আমরা ক্যান কুড ব্যবহার করব। আর যদি পারা না পারা বা এবিলিটি বা ক্ষমতা না বোঝায় তাহলে ওই ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব। বোঝা গেল না? চলো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। লক্ষ্য করে একটা এক্সাম্পল, হি ইজ টু ফ্যাট টু রান। বাক্যটার অর্থ কি? সে এতটাই মোটা যে দৌড়াতে পারে না, অর্থাৎ পারা না পারা চলে আসলো। তাহলে এখানে আমাদেরকে টিও টু এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। এবার আবার প্রশ্ন, ক্যান না কুড? ভেরি সিম্পল, ক্যান প্রেজেন্ট ফর্ম থাকলে আর কুড পাস্ট ফর্ম থাকলে। আচ্ছা, কি করে বুঝবো? আমরা দেখবো বাক্যটাতে যদি এম ইজ আর থাকে তাহলে ক্যান হবে, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কুড হবে। তাহলে হি ইজ টু ফ্যাট টু রান, তাহলে এর উত্তর কি হবে? হি ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। বোঝা গেল? আচ্ছা, এবার ডু ডাজ কোথায় হবে? চলো এটার এক্সাম্পল নাও। ধরো আমরা বললাম যে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। কবিতাটি এতটাই সহজ যে এর ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রয়োজন নেই, এখানে পারা না পারার ব্যাপার আসেনি, রাইট? তাহলে এখানে আমরা ক্যান কুড নয়, এখানে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব। এবার আবার প্রশ্ন, ডু ডাজ কোথায় আর ডিড কোথায়? ভেরি সিম্পল, যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু ডাজ, যদি বাক্যটি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড। তাহলে আমরা কি বললাম? দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। ইজ আছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। তাহলে অ্যান্সার কি হবে? দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। পয়েন্ট ক্লিয়ার হলো? তাহলে পারা না পারা বুঝালে ক্যান কুড, আর পারা না পারা না বুঝালে ডু ডাজ ডিড। পয়েন্ট বোঝা গেল? 100% ক্লিয়ার? ইয়েস। তাহলে এবারে এসো, আই এম টু টায়ার্ড টু ওয়াক। আমি এতটাই ক্লান্ত যে হাঁটতে পারি না, পারা না পারার ব্যাপার চলে আসলো। তাহলে এখানে আমাকে ক্যান কুড ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে দেখো, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। আচ্ছা, এবার একটা জিনিস মিলাও। আমি কি বলেছিলাম? এই বাক্য থেকে 4 ধরনের প্রশ্ন করতে পারে। প্রথম প্রশ্ন কি? রিমুভ টু। লক্ষ্য করো উত্তরে, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, টু আছে, টু নেই, উত্তর হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন আমরা কি বলেছিলাম? মেক ইট নেগেটিভ, নাবাচক করো। লক্ষ্য করো, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, নট চলে আসলো। নাবাচক মানে কি? বাক্যটাতে নাবাচক কোনো শব্দ থাকতে হবে, তাহলে এটারও অ্যান্সার হয়ে গেল। 3 নম্বর আমরা কি বলেছিলাম? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। লক্ষ্য করো আমরা এখানে সো দ্যাট ব্যবহার করেছি। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, সো আর দ্যাট চলে এসছে। এবং 4 নম্বর কোশ্চেন যেটা আমাদের এখানে কোশ্চেনে দেওয়া হয়েছে, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স মানে কি? দুটা ক্লজ লাগবে। দুটা ক্লজ মানে কি? তোমরা যারা ক্লজ জানো, তোমরা জানো ক্লজ মানে হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতে হবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটা ক্লজ, আর দুটা ক্লজ মানে দুটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, তোমাদের যদি ক্লজ না জানা থাকে, সংক্ষেপে আপাতত এটুকু জেনে রাখো, সাবজেক্ট এবং ভার্বকে ক্লজ বলে। সুতরাং কোনো বাক্যে যটা সাবজেক্ট ভার্ব থাকবে তটা ক্লজ হবে, রাইট? তাহলে আমাদের উত্তরটা লক্ষ্য করো, আই এম সো টায়ার্ড, আই সাবজেক্ট, এম ভার্ব, তাহলে এখানে একটা ক্লজ হয়ে গেল। দ্যাটের পরে আবার লক্ষ্য করো, আই ক্যান নট ওয়াক, আই সাবজেক্ট আর ক্যান নট ওয়াক আর একটা ভার্ব, তাহলে এখানে আরেকটা ক্লজ হয়ে গেল। তাহলে দুটা ক্লজ, এর মানে এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আই এম সো টায়ার্ড এটা মেন ক্লজ, আর দ্যাটের পরে আই ক্যান নট ওয়ার্ক এটা হচ্ছে সাব ক্লজ। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেল উত্তর? চলো 2 নম্বর কোশ্চেন দেখো, দ্য স্টুডেন্টস আর স্ট্রেচিং আ প্লে।
কি করতে বলেছে? ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস চেঞ্জ মানে কি? আমাদের ছাত্রদের অনেকের ধারণা থাকে যে ভয়েস চেঞ্জ মানেই প্যাসিভ করতে হবে। মোটেও না, এই ভুল কখনো করবে না। ভয়েস চেঞ্জ কথাটার অর্থ হচ্ছে যে প্রশ্নে যে বাক্যটি দেওয়া আছে ওটি যেই ভয়েসে আছে আমরা তার উল্টোটা করব। অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। কি করে বুঝবে অ্যাক্টিভ না প্যাসিভ? ভেরি সিম্পল। যখনই ভয়েস চেঞ্জ করবে আগে দেখে নিবে বাক্যটাতে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে কি। যদি ভার্ব বি আর ভার্ব থ্রি থাকে এর মানে ওটা প্যাসিভ। আর যদি ভার্ব বি প্লাস ভার্ব থ্রি না থাকে তাহলে সেটা অ্যাক্টিভ। এবার যেটা থাকবে তার উল্টোটা করতে হবে। লক্ষ্য করো, দ্য স্টুডেন্ট সাবজেক্ট আর কি? ভার্ব বি। ভেরি গুড, ভার্ব বি আমরা পেয়ে গেছি। কিন্তু লক্ষ্য করো প্যাসিভ হওয়ার জন্য কি দরকার? ভার্ব বি প্লাস ভার্ব থ্রি। এখানে কিন্তু লক্ষ্য করো ভার্ব থ্রি নেই, ভিআইএনজি আছে। এর মানে এটা প্যাসিভে নেই, অ্যাক্টিভে আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। চলো তোমাদের সুবিধার্থে বলে দিই, দ্য স্টুডেন্ট সাবজেক্ট, আর স্টেজিং এটা ভার্ব, আর আ প্লে অবজেক্ট। এখানে প্লে মানে কিন্তু নাটক, খেলাধুলা নয়। হ্যাঁ, লক্ষ্য করো প্লের আগে এ আর্টিকেল আছে। আর তোমাদের একটা জিনিস শিখিয়ে রাখি, যেখানেই আর্টিকেল দেখতে পাবে শিওর থাকো তারপরে 100% কোনো না কোনো নাউন থাকবেই, থাকতেই হবে। কারণ আর্টিকেলের জন্মই হয়েছে নাউনের জন্য। তাহলে এরপরে কি আছে? এখানে একটাই শব্দ আছে প্লে, অন্য কোনো শব্দ নেই। এর মানে এখানে প্লে নাউন। তাহলে মনে রাখো প্লে যখন নাউন হয়ে যায় তখন প্লে মানে হয় নাটক। ইয়েস, তাহলে উত্তর কি হবে? আ প্লে ইজ বিইং স্টেজড বাই দ্য স্টুডেন্টস। বোঝা গেল? ইয়েস। চলো নেক্সট চলে এসো। দ্য মাদার সেড টু দ্য বয়, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। মা বাচ্চাটাকে বলেছিল, ছেলেটিকে বলেছিল যে মোবাইল ফোনে সময় নষ্ট করো না। আচ্ছা, এটা কি পরামর্শ মনে হচ্ছে? তোমরা যারা ন্যারেশন জানো, আমরা জানি যদি পরামর্শ বোঝায় তাহলে রিপিটিং ভার্ব হিসেবে অ্যাডভাইস ব্যবহার করতে হয়। চলো অ্যাডভাইস ব্যবহার করো। তাহলে দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয়। আচ্ছা, ডু নট নাবাচক আছে, তাহলে আমরা কি করবো? নট টু। তাহলে দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। রাইট? তাহলে এই ছিল ডু অ্যাজ ডিরেক্টেড। চলে আসে এবার ফ্রেজাল ভার্ব। এখানে তিনটি বাক্যের প্রতিটি বাক্যে একটি করে শব্দ আন্ডারলাইন করা আছে। ওই শব্দগুলোর সমার্থক শব্দ মানে একই অর্থের ফ্রেজাল ভার্ব নিচের লিস্ট থেকে বাছাই করে আমাদের ডান দিকে লিখতে হবে। কিন্তু সাবধান, এখানে মনে রাখতে হবে আমরা যে শব্দটার পরিবর্তে ফ্রেজাল ভার্ব চুজ করব ওই শব্দটা যেই টেন্সে বা যেই ফর্মে থাকবে আমাদের ফ্রেজাল ভার্বটাকেও কিন্তু ওই ফর্মেই লিখতে হবে। বোঝা গেল না? যেমন ১ নম্বর উদাহরণ লক্ষ্য করো, দ্য রোবার্স এস্কেপড উইথ দ্য অর্নামেন্টস। এস্কেপড মানে এখানে কি? পালিয়ে যাওয়া। এবার পালিয়ে যাওয়ার মানে খুঁজো নিচের লিস্ট থেকে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, এটা হবে না। কিপ অ্যাওয়ে মানে দূরে রাখা বা দূরে থাকা, তাহলে এটাও হবে না। হোল্ড ব্যাক মানে গোপন করা, এটাও হবে না। তাহলে লাস্টে আছে মেক অফ মানে পলায়ন করা বা পালিয়ে যাওয়া, তাহলে এটাই হবে। কিন্তু তোমরা যদি এখানে মেক অফ সরাসরি লিখে দাও তাহলে হাফ নাম্বার কেটে নিবে। আচ্ছা, এই ফ্রেজাল ভার্ব কিভাবে লিখতে হয়, এর সঠিক ফর্ম কি, কোনগুলি ফ্রেজাল ভার্ব গুরুত্বপূর্ণ, এ নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সময় করে ওই ভিডিওটাও একবার অবশ্যই দেখে নিও। রাইট? আচ্ছা, তাহলে এবার স্কেপড কি? সেকেন্ড ফর্মে আছে। তাহলে মেক অফ, মেকের সেকেন্ড ফর্ম কি? মেড, MADE। তাহলে আমাকে এখানে মেড অফ লিখতে হবে। বোঝা গেল? চলো নেক্সট। দ্য ওল্ড ম্যান ডাইড ইন হিজ স্লিপ। ডাইড মানে কি? মারা যাওয়া, পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের ডাইডের এখানে সমার্থক শব্দ কি আছে? পাস অ্যাওয়ে। তাহলে পাসের সেকেন্ড ফর্ম কি? পাস্ট, PASSED। তাহলে আমাকে এখানে পাস্ট অ্যাওয়ে লিখতে হবে। রাইট? নেক্সট, ইউ মাস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ। হাইড মানে গোপন করা। লক্ষ্য করো তার আগে মডালস আছে, মাস্ট। আর মডালস মানে কি? তারপরে 100% ভার্ব ওয়ান থাকবে। তাহলে হাইড ভার্ব ওয়ান, ওর পরিবর্তে আমরা যেটা বসাবো সেটাও ভার্ব ওয়ান বসাবো। তাহলে গোপন করা কি? এখানে হোল্ড ব্যাক। তাহলে আমাকে এখানে হোল্ড ব্যাক লিখতে হবে। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের এবারে 2024-এর মাধ্যমিকের ইংলিশ গ্রামার কোশ্চেন। রাইট? আই হোপ যে তোমরা বিষয়গুলো বুঝে গেছো। এইভাবেই তোমাদেরকে গ্রামারের প্র্যাকটিস করতে হবে। রাইট? তাহলে এবার চলো, আর দেরি নয়, এবার আমি চলে আসি এবারে আজকের হোম টাস্ক। আজকে আমি তোমাদেরকে দুটি এখানে গ্রামারের প্র্যাকটিস সেট দেবো আর একটা আনসিনের প্র্যাকটিস সেট দেবো। তোমাদেরকে এগুলোর অ্যান্সার করে রাখতে হবে। আজকে যেগুলো তোমাদেরকে হোম টাস্ক দেওয়া হচ্ছে এগুলির উত্তর নিয়ে আমি আগামী শনিবার আলোচনা করব। আবার সেদিন দুটি গ্রামারের প্র্যাকটিস সেট আর একটা আনসিনের হোম টাস্ক দিয়ে দেওয়া হবে। এভাবে আমরা প্রতি শনিবার গ্রামার এবং আনসিনের প্র্যাকটিস করতে থাকবো। রাইট? তাহলে চলো এবার আজকের হোম টাস্ক দেখে নাও। লক্ষ্য করো স্ক্রিনে আমাদের গ্রামার প্র্যাকটিস সেট 1। লক্ষ্য করে ব্র্যাকেটে লেখা আছে WBBSE 2017, অর্থাৎ এটা 2017 সালের মাধ্যমিকের কোশ্চেন। প্রথম কোশ্চেন লেখো, রাইট দ্য কারেক্ট ভার্ব ফর্ম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে 3টা শূন্যস্থান দেওয়া আছে, ব্র্যাকেটে অপশন দেওয়া আছে, তোমাদের চুজ করতে হবে যে কোনটা সঠিক উত্তর হবে। তোমাদের এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই ভার্ব ফর্ম নিয়ে যদি তোমাদের সমস্যা হয়, অর্থাৎ এই যে কোনটা ভার্ব ফর্ম হবে, কোন টেন্স অনুসারে হবে, এই বিষয় নিয়ে আমি একটি সেপারেট ভিডিও পোস্ট করেছি, তোমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। ওখানে গিয়ে এগুলোর উত্তর করার আগে তোমরা ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো, তোমাদের এগুলোর উত্তর করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ওখানে আমি বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কিছু ট্রিক্স শিখিয়ে দিয়েছি, যে কিছু না জেনেও সিম্পল কয়েকটা কথা মনে রেখে তোমরা সঠিক উত্তর কিভাবে করতে পারো। রাইট? আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তে কি থাকবে আমাদের? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। এখানে 3টা শূন্যস্থান দেওয়া আছে, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড।
3 নম্বর কোশ্চেনে লক্ষ্য করো, ডু অ্যাজ ডিরেক্টেড এর মানে তোমাদের নিশ্চয়ই জানা আছে, নির্দেশ অনুসারে উত্তর করো। এখানে লক্ষ্য করো 3টি বাক্য দেওয়া আছে, 3টি বাক্যের শেষে ব্র্যাকেটে কোশ্চেন লেখা আছে কি করতে হবে, যেটা করতে বলা হয়েছে তোমাদের করে নিয়ে আসতে হবে। আমরা পরের সপ্তাহে এগুলির উত্তর নিয়ে আলোচনা করব, তাই না? টাইম তো জানাই আছে, প্রতি শনিবার বিকেল 4টা। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে কি দেখছো তোমরা? ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্ব কিভাবে উত্তর করতে হয়, আমাদের কোনগুলি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, এই সব নিয়ে আমি আরেকটি সেপারেট ভিডিও পোস্ট করেছি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়েও দেখতে পারো। বা আমাদের স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে এমপি ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়েও তোমরা তোমাদের প্রয়োজন মতো বাকি সব ভিডিওগুলি দেখে নিতে পারো। ফ্রেজাল ভার্বের ওই ভিডিওতে আমি ফ্রেজাল ভার্বের উত্তর কিভাবে করতে হয়, আমরা সঠিক উত্তর লেখা সত্ত্বেও কেন ফ্রেজাল ভার্ব ভুল হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওটি দেখতে পারো। তাহলে এটা ছিল প্র্যাকটিস সেট নাম্বার 1, কারণ আমরা জানি আমাদের গ্রামারে 4টা কোশ্চেন থাকবে, রাইট? চলো এবার গ্রামারের প্র্যাকটিস সেট নাম্বার 2 দেখো। এখানে গ্রামার প্র্যাকটিস সেট নাম্বার 2, এখানে লক্ষ্য করো WBBSE 2018, অর্থাৎ এটা 2018 সালের মাধ্যমিকের কোশ্চেন। এখানেও একই রকম 1 নম্বর কোশ্চেন ভার্ব ফর্ম অর্থাৎ টেন্স অনুসারে সঠিক ভার্বটাকে বাছাই করতে হবে। 2 নম্বর কোশ্চেন আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আচ্ছা, এগুলো কিভাবে উত্তর করতে হয় পরের শনিবার যখন আমি এগুলোর উত্তর বলবো তখন তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। আপাতত তোমরা নিজের মতো করে খাতায় উত্তর করে রাখবে, কোশ্চেন লেখার দরকার নেই, শুধু উত্তরটা লিখে রাখবে, প্রশ্ন নম্বর আর উত্তর। আমরা যখন আলোচনা করবো তখন সেই ভিডিও দেখে দেখে তোমরা উত্তরগুলি মিলিয়ে নিও, এবং উত্তর বলার সময় আমি তোমাদেরকে বুঝিয়ে দিব কোনটা উত্তর হলো, কেন হলো, কিভাবে হলো, বিস্তারিতভাবে তোমাদেরকে সব শিখিয়ে দেওয়া হবে, রাইট? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন আর্টিকেল এন্ড প্রিপোজিশন। 3 নম্বর কোশ্চেন চলে এসো এবার, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিও বা পিডিএফ নেওয়ার জন্য, যেমন তোমাদের বললাম যে আমার যে টেলিগ্রাম চ্যানেল স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামে যে টেলিগ্রাম চ্যানেল, ওখানে জয়েন হয়ে যাও, ওখানে আমি এগুলির পিডিএফ পোস্ট করে দিব, বা এই ভিডিওর যে ডিসক্রিপশনে আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকেও তোমরা এগুলির পিডিএফ পেয়ে যেতে পারো, বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলেও হয়ে যাবে। লক্ষ্য করো তাহলে কোশ্চেন নাম্বার 3 ডু অ্যাজ ডিরেক্টেড, আর 4 নম্বর কোশ্চেন লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। তাহলে এই ছিল 2টি গ্রামার প্র্যাকটিস সেট। এবার চলে আসো আমাদের আনসিন। এই হচ্ছে আমাদের আনসিনের টেক্সট। লক্ষ্য করে লেখা আছে আনসিন সেট নাম্বার 1, ফুল মার্কস 28। আচ্ছা, 28 নম্বর এই জন্যই বলেছি কারণ 20 নম্বরের এখানে প্রশ্ন থাকবে, আর ওই যে ভোকাবুলারি যেখানে 4টা শব্দ দেওয়া থাকবে ওর মানে খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা আনসিনের প্র্যাকটিস করছি, তো এই ভোকাবুলারিকে আমি এর সঙ্গেই একসঙ্গে পাঞ্চ করে দিয়েছি, ওই জন্য এখানে 20 নম্বর আনসিন আর ভোকাবুলারি 8 একসঙ্গে 28 হয়ে গেছে, রাইট? তোমরা আবার পাজল হয়ে যাবে না। চলো লক্ষ্য করো, এটা 2019 সালের মাধ্যমিকের কোশ্চেন। টেক্সটটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, বা পিডিএফ যেটা বললাম যে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে, বা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা পিডিএফ নিয়ে অ্যান্সার করতে পারো। আমি টেক্সট পড়ছি না, কিন্তু উত্তর বলার সময় আমি বিস্তারিতভাবে সব বুঝিয়ে দেবো। আপাতত তোমরা নিজের মতো করে যে যা পারবে উত্তর করে রাখবে। আচ্ছা, আনসিনের উত্তর কিভাবে করতে হয়, এখানে এটা খুবই ভাইটাল বিষয়, এটা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও পোস্ট করেছি। দেখো, তোমাদের জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি ইতিমধ্যে পোস্ট করে রেখেছি, এবং এখনো যেগুলো বাকি আছে আমি চেষ্টা করবো সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা। তোমাদের যা ইংলিশের প্রয়োজন, ইংলিশ নিয়ে কোনো টেনশন নেবে না, ইংলিশে যত টেনশন আমাকে দিয়ে দাও, আমি আছি টেনশন নেওয়ার জন্য। তোমাদের শুধু যখন যেটা হোম টাস্ক দেওয়া হবে সেগুলো করতে থাকো, দেখবে আমি তোমাদের 6 মাসের মধ্যে ইংলিশে তোমাদেরকে ঠিক একটা লেভেলে পৌঁছে দিব। তাহলে এই ছিল আমাদের আনসিনের টেক্সট। নিচে লক্ষ্য করে আরো কিছুটা টেক্সট আছে। তাহলে এই ছিল আনসিনের টেক্সট, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা পিডিএফ দেখে করে নিবে, ভালো করে পড়বে। এবার চলে এসো প্রশ্ন উত্তর। এখানে 6টা মাল্টিপল চয়েস থাকবে আমাদের, এই দেখো মাল্টিপল চয়েস 1 2 3 4 হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া। চলো তারপরে দেখো, এই যে আরো এই ছিল আমাদের মাল্টিপল চয়েস। এখানে কোনটা হবে নিজের বক্সে টিক মার্ক দিতে হবে। তোমরা যেহেতু খাতায় উত্তর করবে, তোমরা শুধু সঠিকটার নাম্বার লিখে রাখতে পারো, বা সঠিক উত্তরটা প্রশ্ন নাম্বার এবং উত্তরটাও লিখে রাখতে পারো। চলে আসো এবার নেক্সট কোশ্চেন। এখান থেকে দেখো ট্রু ফলস সাপোর্টিং লাইন, এখানে 3টি প্রশ্ন থাকবে। এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো ঠিক না ভুল, ওই টেক্সট অনুসারে উপরের প্যাসেজ অনুসারে সে ঠিক হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, এবং কেন ঠিক বা কেন ভুল তার প্রমাণ হিসাবে আমাদের টেক্সট থেকে লাইন কোড করতে হবে। মনে রাখতে হবে, এটাকে সঠিক বা ভুল প্রমাণ করার জন্য যতটুকু দরকার ততটুকুই অংশ এখানে আমাদেরকে লিখতে হবে, কিন্তু কোনোভাবেই একটা বর্ণ বা লেটারও এখানে বানিয়ে লেখা যাবে না। বোঝা গেল? তাহলে এই ছিল ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন। এবার চলে আসে আমাদের এখান থেকে 4টি প্রশ্ন, 4টি বড় প্রশ্ন দেওয়া থাকবে, আর ওগুলির উত্তর করতে হবে। এখানে লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 1, হাউ ডাজ এ চাইল্ড ইমিটেট অ্যান এল্ডার স্মোকিং। 2 নম্বর, নেম সাম অফ দ্য স্মোকিং রিলেটেড ডিজিজেস। 3 নম্বর কোশ্চেন, হোয়াই শুড আর্জেন্ট অ্যাকশন বি টেকেন ইমিডিয়েটলি টু স্টপ স্মোকিং। অ্যান্ড কোশ্চেন নাম্বার 4, হাউ ক্যান চিলড্রেন মোটিভেট টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং। তাহলে এই 4টি প্রশ্ন 2 করে নাম্বার আছে, তোমাদের এগুলো উত্তর করে রাখতে হবে। এন্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান, যেটা গ্রামার ভোকাবুলারি, আমি এটা আনসিন থেকে রিলেটেড বলে আমি আনসিনের সঙ্গে দিয়ে দিয়েছি, কিন্তু এই যে কোশ্চেনটা তোমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটি আমাদের গ্রামারের সঙ্গে দেওয়া থাকবে। অর্থাৎ আমরা গ্রামারে যে 4টি প্রশ্ন দেখলাম, 4 নম্বর প্রশ্ন কি ছিল? ফ্রেজাল ভার্ব। ঠিক ফ্রেজাল ভার্বের পরের প্রশ্ন এটা দেওয়া থাকবে, আর বলবে যে আনসিন থেকে এই 4টি শব্দের অর্থ খুঁজে বের করে এখানে লেখো। যেহেতু এটা আনসিন থেকে খুঁজতে হয়, ওই জন্য আমি আনসিনের সঙ্গে টাই আপ করে দিয়েছি। লক্ষ্য করো, ইমিটেট, ইনক্রিজ র্যাপিডলি, ডিসকারেজ, স্প্রেড অ্যান্ড প্রমোট আইডিয়া ওয়াইডলি, এই শব্দগুলোর সমার্থক শব্দ তোমাদের এখানে খুঁজে বের করে লিখতে হবে। বোঝা গেল?
তাহলে এই ছিল আমাদের আনসিনের প্র্যাকটিস সেট। আচ্ছা, কিন্তু তোমাদের এগুলো উত্তর করার আগে খুব ভালো হয় তোমরা যদি একবার ওই যে টেন্সের অর্থাৎ ভার্ব ফর্ম কিভাবে লিখতে হয় ওই ক্লাসটা একবার দেখে নিও। ফ্রেজাল ভার্ব কিভাবে উত্তর করতে হয়, সঠিক উত্তর লেখা সত্ত্বেও কেন ভুল করি আমরা বা নাম্বার কেন কেটে নেওয়া হয়, ওগুলো ওই ভিডিওটা একবার দেখে নিও। আর আনসিনের উত্তর কিভাবে করতে হয় বা আনসিনের উত্তর করার আগে আমাদের কি কি কাজ করতে হয় এ নিয়েও আমি একটি সেপারেট ক্লাস পোস্ট করেছি। তোমরা ওই ভিডিওগুলি একবার দেখে নিও, তারপরে এগুলো উত্তর করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, ভিডিওতে একবারই দেখতে হবে, বারবার দেখা দরকার নেই, রাইট? তাহলে একবার দেখে নিও, আর তারপরে উত্তর আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করতে থাকবো। তার সঙ্গে তোমাদের এটাও বলে রাখি, এই যে আমরা এখানে একটু আগে প্রশ্নগুলো দেখলাম, এই যে বড় প্রশ্নগুলি তোমরা এখানে যে দেখলে, এই বড় প্রশ্নের উত্তর ইংরেজিতে কিভাবে করতে হয় এটা নিয়েও আমি একটা সেপারেট ক্লাস পোস্ট করেছি, যে প্রশ্নের ভাষা থেকেই আমরা কিভাবে উত্তর লিখতে পারি, বা প্রশ্ন কোন টেন্সে থাকলে আমরা উত্তর কোন টেন্সে লিখবো, কিভাবে লিখবো, এই বিষয় নিয়েও আমি একটা ক্লাস পোস্ট করেছি, হাউ টু আনসার ইন ইংলিশ। ওই ক্লাসটিও তোমরা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই সপ্তাহের হোম টাস্ক। তোমাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, এগুলোর উত্তর করে রাখবে। পরের শনিবার বিকাল 4টায় তোমরা এই সব কিছুর উত্তর পেয়ে যাবে, এবং ওই ক্লাসে আমরা আবার পরের সপ্তাহের জন্য 2টি গ্রামার প্র্যাকটিস সেট এবং একটা আনসিনের প্র্যাকটিস সেট হোম টাস্ক হিসেবে দিয়ে দিব, রাইট? আচ্ছা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের শনিবার বিকাল 4টায়। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর ইংলিশ শিখতে থাকো। হ্যাপি লার্নিং।